আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইশরাককে মেয়র ঘোষণার গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ। শপথ নিতে আইনি বাধা নেই বলছেন আইনজীবীরা। ইশরাকের দ্রুত শপথের ব্যবস্থা নিতে মির্জা ফখরুলের তাগিদ। দুই উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে ইশরাকের আহ্বান। শিক্ষার্থী সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শাহবাগের ছাত্র দলের অবস্থান। দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা। হত্যাসহ দুই মামলায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম আরো 6 দিনের রিমান্ডে। আদালত প্রাঙ্গণে ডিম ও জুতা নিক্ষেপ। এবং প্রাকৃতিক ও মানব সৃষ্টি নানা কারণে হুমকিতে জীব বৈচিত্র্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ধরিত্রী বিনির্মাণে সংরক্ষণের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে ইসির জারি করা গ্যাজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ইশরাকের শপথ নিতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদেশের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন আবেদনকারীর আইনজীবী। তাদের দাবি, এতে শপথ নিতে পারবেন না ইশরাক। তবে আবেদনকারীর এই আবেদন করার কোনো যোগ্যতা নেই বলেছেন আদালত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলুল তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। এ রায় পাওয়ার পর 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়া রায়, গেজেট প্রকাশ এবং ইশরাকের শপথ নেওয়া থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে আইনজীবী মাহমুদুর রশিদ হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে আদেশ দেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ। চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। যারা সংশ্লিষ্ট, যাদের নলেজ আছে, মন্ত্রণালয় সম্পর্কিত শহরের আদালত অবমাননা হবে। এবং আমরা কিন্তু আইনজীবীরা এর মধ্যে আলোচনা করে নিয়েছি। নেক্সট স্টেপ কিন্তু কন্টেম্পট অফ কোর্ট। হাইকোর্টের আদেশের বিষয়ে প্রতিক্রিয়া জানান রিট আবেদনকারী ও ইশরাকের আইনজীবী। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা শপথ নিতে দিচ্ছেন না, তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে, আদালত অবমাননার শামিল হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় আসলে তার প্রতি ট্রাইব্যুনালের যে রায়, সেই রায়ে কোনো ধরনের নির্দেশনা ছিল না, তারা এটার পার্টিও ছিল না। অতএব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইচ্ছা এবং অনিচ্ছার উপর নির্ভরশীল তারা এই শপথটির আয়োজন করবে কিনা। এটিতে আমাদের মক্কেলের কোনো বক্তব্য নেই। কিন্তু আমাদের ক্লায়েন্টের বক্তব্য হচ্ছে, যেহেতু বিষয়টি সাবজুডিস, মহামান্য হাইকোর্ট বিভাগ শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি গ্রাউন্ডে এই রিটটি খারিজ করেছেন মোশন হিয়ারিংয়ে। এই পয়েন্টটি আমরা যদি মহামান্য আপিল বিভাগে স্যাটিসফাই করতে পারি, ইনশাল্লাহ আমরা আদেশ পাবো বলে আমরা আশা রাখছি। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে শেখ ফজলেনুর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে 2020 সালের 3রা মার্চ মামলা করেন ইশরাক। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ইশরাককে নিয়ে উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রায় ঘোষণার পর ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব টেলিফোনে জানান, উচ্চ আদালত যেটা হওয়া উচিত সেই রায় দিয়েছেন। ইশরাক হোসেনের শপথ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান রেখেছেন মির্জা ফখরুল। নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে। তিনি আশা করেন এখন সরকারের সুমতি হবে, তারা ইশরাককে শপথ নেওয়ার ব্যবস্থা নেবেন। রাজনৈতিক সংকট দূর করার জন্য আবারও দ্রুত নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার সব আসামি গ্রেফতার। সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। বৃষ্টির মাঝেও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, অবিলম্বে যদি সরকার তাদের দাবি মেনে না নেয় তবে আরও কঠোর কর্মসূচি দেবেন তারা। এর আগেও এই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। সাম্যের সহপাঠীরা, বন্ধুরা এবং আমরাও মনে করছি যারা গ্রেপ্তার হয়েছেন তারা সাম্যের প্রকৃত হত্যাকারী নয়। যদি দাবি না মানা হয় তাহলে এর থেকে কঠিন কর্মসূচি আমরা ইনশাল্লাহ ঘোষণা করব। আমরা মনে করছি যে সরকার অনতি বিলম্বে সাম্য হত্যাকারীদের প্রকৃত আসামিদের গ্রেপ্তার করবে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএনসিসির মেয়র হিসেবে ঘোষণা করে গ্যাজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করায় বিজয় মিছিল করেছেন ইশরাকের সমর্থকরা। তবে দুই উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যেতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন ইশরাক হোসেন। এ নিয়ে জানতে লায়লা নওশিনের কাছে যাচ্ছি, তিনি মৎস্য ভবন এলাকায় আছেন। নওশিন, মৎস্য ভবন এলাকায় ইশরাক সমর্থকদের এখনকার অবস্থা আমাদের জানাবেন। আমি আসলে কাকরাইল মোড়ে আছি। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের যে সড়ক, সেই সড়কের কাকরাইল মোড়ে বিএনপির নেতা ইশরাক হোসেনের সমর্থকরা কিন্তু গতকাল থেকে অবস্থান করছে এবং আজকে কোর্ট যখন রায় দিয়েছে যে ইশরাক হোসেনের মেয়র হওয়ায় আর কোনো বাধা নেই, তারপর কিন্তু আরও বেশি মিছিল নিয়ে আনন্দ উৎসব করে করে এই প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন যে সড়ক কাকরাইল মোড়ে, সেখানে অবস্থান নিয়েছে হাজার হাজার ইশরাক সমর্থক এবং বিএনপি নেতাকর্মী। এবং তারা কিন্তু গতকাল ইশরাক হোসেন এখানে অবস্থান করেছিলেন। তিনি বলেছিলেন যে শুধুমাত্র মেয়রের দায়িত্ব পাওয়ার জন্য না, এর পাশাপাশি উপদেষ্টা পরিষদে যে দুই উপদেষ্টা আছেন, ছাত্র প্রতিনিধির মধ্য থেকে যে দুজন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, এই দুইজনের কিন্তু পদত্যাগ চেয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেছেন যে তাদের এই দুই উপদেষ্টা সরকারের নীতি নির্ধারণে নানাভাবে হস্তক্ষেপ করছে, যেটা বিএনপি সহ ইশরাক হোসেন সহ অনেকের বিপক্ষে যাচ্ছে এবং তারা নিরপেক্ষ অবস্থানে থাকছে না। তার জন্যই কিন্তু এর আগে 6 দিন নগর ভবনের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নিয়েছিল ইশরাক সমর্থকরা এবং এই 6 দিন কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ নগর ভবনে যে তার অফিস ছিল সেখানে অফিস করতে পারেননি। এখনও নগর ভবন তালাবদ্ধ আছে। এখানে অবস্থান নিয়ে ইশরাকের সমর্থকরা ইশরাকের দ্রুত মেয়র হিসেবে শপথ দেওয়ার পাশাপাশি কিন্তু আসিফ মাহমুদের পদত্যাগের দাবি তুলে আসছিল এবং আজকে যখন কোর্ট রায় দিয়েছে ইশরাকের মেয়র হওয়ার কোনো বাধা নেই, তারপর কিন্তু ইশরাক হোসেন ফেসবুকে একটি পোস্ট দিয়ে নেতাকর্মীদের মাঠে থাকতে অনুরোধ করেছেন এবং ইশরাকের ফেসবুক পোস্টের পর থেকে কিন্তু এই যমুনার সামনে যে সড়ক যে কাকরাইল মোড়ে কিন্তু হাজারো বিএনপি নেতাকর্মী জড়ো হচ্ছে এবং শোনা যাচ্ছে যে ঢাকার আশপাশের জেলা থেকেও বিএনপি নেতাকর্মীরা এখানে অবস্থান করবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি যে দুই উপদেষ্টা আছেন ছাত্র প্রতিনিধি, সেই উপদেষ্টাদের পদত্যাগ করা হয় এবং তারা জোরালো অবস্থান নিয়েছেন। বিএনপি দাবি করছে, একই সাথে কিন্তু এখানে থেকে দুই উপদেষ্টার পদত্যাগের দাবির পাশাপাশি দ্রুত জাতীয় নির্বাচনের দাবি তুলেছেন এই বিএনপি নেতাকর্মীরা এবং সকালে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছিল এবং দিন যত গড়াচ্ছে ততই কিন্তু ইশরাক সমর্থক এবং বিএনপি নেতাকর্মীদের ভিড় বেড়েই চলেছে যমুনার সম্মুখে যে কাকরাইল মোড়, সেই কাকরাইল মোড়ে। নওশিন, ধন্যবাদ আপনাকে। হত্যা মামলা সহ 2 মামলায় মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের আবারও 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1 বিচারক মোহাম্মদ আব্দুল নূরে আদেশ দেন, পুলিশের কড়া নিরাপত্তা উপেক্ষা করে মমতাজকে বহনকারী প্রিজন ভ্যানে ডিম ও জুতা নিক্ষেপ করে উৎসুক জনতা। গোলাম সারোয়ার সানুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সকাল 8:30টায় গাজীপুর জেলার কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে মমতাজ বেগমকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। আদালতের ভেতরে মমতাজকে এজলাসে তোলার সময় বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবী ও দলীয় নেতাকর্মীরা মমতাজের ফাঁসির দাবি করে বিক্ষোভ করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1-এর বিচারক মোহাম্মদ আব্দুল নূর আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করলে তিনি 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক আভি আক্তারের আদালতে মমতাজ বেগমের শুনানি শেষে মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করলে তিনি 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর অন্য একটি মামলা হরিরামপুরে আফরোজা কান্দিতে আপার বাড়িতে ভাঙচুর করা হয়েছে, সেই ভাঙচুরের প্রতিবাদে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলা উনি 1 নম্বর আসামি। 2013 সালে সিঙ্গাইল উপজেলার গোবিন্দনাল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হন। এই ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত বছর 25শে অক্টোবর উপজেলার গোবিন্দলাল গ্রামের মোহাম্মদ মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গার থানায় হত্যা মামলা করেন। মমতাজ বেগমের নামে মানিকগঞ্জের সিঙ্গার থানায় 3টি হত্যা মামলা রয়েছে। এছাড়া হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে করা আরেকটি মামলায় প্রধান আসামি তিনি। 2008 সালে আওয়ামী লীগের সাধারণ সদস্য হন মমতাজ। ওই বছরই 9ম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন। মমতাজ বেগমের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। রাজীব আহমেদ, চ্যানেল আই। পৃথিবীর অমূল্য সম্পদ জীববৈচিত্র্য। পরিবেশের সব প্রাণী, উদ্ভিদ মানবজাতির জীবন ধারণের জন্য অপরিহার্য। তবে প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে পুরো জীববৈচিত্র্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুস্থ ধরিত্রী বিনির্মাণে জীববৈচিত্র্য সংরক্ষণের তাগিদ পরিবেশবাদীদের। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। পরিবেশের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন সমস্যা মোকাবেলায় কার্যকর ভূমিকা পালন করে জীববৈচিত্র্য। খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধ এবং শক্তির উৎসও এটি। তবে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি নির্বিচারে বন উজাড়, পরিবেশ দূষণ এবং বন্যপ্রাণীর শিকার সহ মানবসৃষ্ট নানা কারণে বিপন্ন হচ্ছে পুরো বাস্তুতন্ত্র। সংকট মোকাবেলায় জীববৈচিত্র্য সংরক্ষণে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধিতে প্রতি বছর মে মাসের 22 তারিখে উদযাপন করা হয় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি চুক্তির আলোকে 1993 সাল থেকে এই দিবসের সূচনা হয়। বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতি বছর বাংলাদেশেও উদযাপিত হয় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। প্রকৃতির সাথে সহাবস্থান ও টেকসই উন্নয়ন স্লোগানে র্যালি, সেমিনার এবং কর্মশালায় উঠে আসে জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা। সচেতনতা ও পরিকল্পিত উদ্যোগে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ও জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব বলছেন পরিবেশবিদরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। নতুন কিংবা পুরানো সব ধরনের আবাসন এলাকাতেই দিনে দিনে বাড়ছে ছাদ কৃষি। ঢাকার অভিজাত আবাসিক এলাকা বাড়িধারা ডিওএইচএসে এমনই এক আয়োজন করেছেন সালমা মান্নান। 2 দশক ধরে কৃষি ও প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে তিনি গড়ে তুলেছেন এক সবুজ ছাদ কৃষি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। 2 দশক আগে এই 6তলা বাড়ি নির্মাণ করেন সালমা মান্নানের পরিবার। তখনই তিনি স্বপ্ন দেখেছিলেন বাড়ির ছাদ হবে সবুজ আবৃত, গাছগাছালিতে ভরা, অনেকটা গ্রামের আদলে এক ফসলি উঠোন। কৃষির সাথে বা গাছগাছালি পছন্দ করেন কত বছর, কবে থেকে? আমি অনেক দিন ছোট থেকে। এই যে স্ট্রাকচার প্রথম ছিল পায়ার উপরে, তখন অনেক গাছ, যেমন গোল্ডেন শাওয়ার টাওয়ার এখানে ছিল, নাইট কুইন সব ওগুলো উঠাইয়ে, আর জামরুল এত ভালো ছিল। এবার মানুষের কইছে না ফুলকপি পাড়ায় মেরে ফেলছে, এখানে আমি করায় 20টা চারা লাগাইছিলাম। ওগুলো খাই এই যে আলু পাতা লাগাইছি, আবার সবাই দিতে পারি। এই 2 স্তর বিশিষ্ট ছাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফল, শাকসবজি, লতাগুল্ম আর বাহারি ফুলে সাজানো। আপনার এখানে শাকসবজি যা হয় কতটুকু আপনার কিনতে হয়, কতটুকু এখান থেকে পান? যেমন শাক টাক তো সবাইকে দিতে, কয়দিন খাবেন, কয়দিন খাবো, হয়তো একটুখানি বুনলেই তো অনেক হয়, লাল শাক অনেক হয়, আপনার নিজের তো হয়ে যায়, আবার দেওয়া যায়। সবুজ এই উদ্যোগে সাড়া মিলেছে প্রতিবেশীদেরও। ছাদের উপরেও এমন এক অরণ্য গড়া যায় তা এখানে এসেই পাওয়া গেল। সালমা মান্নানের নিজস্ব আগ্রহ, উদ্যোগ থেকে এটি সম্ভব হয়েছে। শুধু তাই নয়, তিনি তার এখানকার উৎপাদিত শাক সবজি, ফলমূল আত্মীয় স্বজন, প্রতিবেশীর মাঝে বিলি করেই অনেক বেশি আনন্দ পান।
যেমন আনন্দ পান তিনি তার এই কৃষির চর্চা করার জন্য, এবং তার দেখা দেখি এই অঞ্চলে ছাদ কৃষির সংখ্যা প্রচুর বেড়েছে। ঢাকার বাড়িধারা ডিওএইচএস থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা ৩টা ৫ হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আরও যা থাকছে। প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে ২-১ সিরিজ জিতে ইউএইর ইতিহাস। তৃতীয় ও শেষ ম্যাচে আমিরাতের ৭ উইকেটের জয়। ওয়াশিংটন ডিসির শহরতলিতে একটি ইহুদি জাদুঘরের সামনে ২ ইসরায়েলি দূতাবাস কর্মী আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে নিহতদের একজন পুরুষ এবং একজন মহিলা, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। ইহুদি জাদুঘরে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বের হয়ে আসার পর তাদের লক্ষ্য করে গুলি চালায় আততায়ী। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিস্টেন নোয়েম এক্সে দেওয়া এক পোস্টে অপরাধীকে বিচারের আওতায় আনার অঙ্গীকার করেন। ঘটনার পর পুলিশের ব্যাপক তৎপরতা শুরু হয়েছে, বন্ধ করে দিয়েছে শহরের বেশ কয়েকটি প্রধান রাস্তা। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এই ঘটনাকে ইহুদি বিরোধী সন্ত্রাসবাদের জঘন্য কাজ বলে অভিহিত করেছেন। হামলাকারীর খোঁজে তল্লাশি চলছে। সংবাদ মাধ্যম সিবিএস জানিয়েছে সন্দেহভাজন ব্যক্তি নীল জিন্স এবং নীল জ্যাকেট পরা ছিল। এদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে আরও ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহতের সংখ্যা ২ শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৩,৬৫০ ছাড়িয়েছে। বুধবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির পরিদর্শনকারী বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কানাডার টরন্টো প্রবাসী অধ্যাপক, কবি ও সংস্কৃতি কর্মী ডক্টর মহাদেব চক্রবর্তী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৮ বছর। বাংলা ভাষাকে কানাডায় প্রাতিষ্ঠানিক মর্যাদা দিতে তিনি বহুজাতিক ভাষার পাশাপাশি টরন্টো বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে বাংলাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। তার নিরলস পরিশ্রমে গৌরবের সাথে যুক্ত হয়েছে বাঙালিদের প্রাণের ভাষা বাংলা। বাংলা ভাষা শিক্ষার প্রসারে টরন্টো বিশ্ববিদ্যালয়ে বাংলা স্টাডিজ চালুর জন্য তিনি তার প্রয়াত স্ত্রীর নামে দীপ্তি চক্রবর্তী বৃত্তি চালু করেন। রাজশাহীর সন্তান পদার্থ বিজ্ঞানের এই শিক্ষক মৃত্যুর আগেও তিনি বলেছেন, তার আত্মার ভাষা বাংলা। বাংলার এই মশাল প্রজন্ম থেকে প্রজন্মে জ্বলবে। ১৯৬৩ সাল থেকে কানাডায় শিক্ষকতা পেশা নিয়ে বসবাস শুরু করলেও মহাদেব চক্রবর্তী মৃত্যুর আগের দিন পর্যন্ত কানাডার নাগরিকত্ব গ্রহণ করেননি। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। দক্ষিণাঞ্চলের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুরে ঘাটে নিষেধাজ্ঞা শেষে প্রতিদিনই বাড়ছে ইলিশের সরবরাহ। দীর্ঘদিন পর ইলিশ পাওয়া গেলেও দাম কমছে না। আড়তদারদের দাবি, ঘাটে ইলিশের যে পরিমাণ আমদানি হচ্ছে তা অন্যান্য বছরের তুলনায় অনেক কম। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের তথ্যচিত্রে ওবায়দুর রশিদের রিপোর্ট। মার্চ এপ্রিল ২ মাস জাটকা রক্ষা অভিযান শেষে কাঙ্ক্ষিত ইলিশের দেখা না পাওয়ায় এতদিন হতাশায় ছিলেন চাঁদপুর বড় স্টেশন মাছঘাটের ব্যবসায়ী ও শ্রমিকরা। তবে নদীতে পানি বৃদ্ধি পাওয়া ও বৃষ্টিপাতের কারণে ঘাটে আসতে শুরু করেছে কাঙ্ক্ষিত ইলিশ। বাজার অনেকটা বাড়তি, ঘাটে তো মাছ নাই, সাগরও অভিযান চলতে আছে ঘাটে। তারপর টুকটাক আমাদের এদিকে মাছ যা আছে এদিকে আসে, এদিকেই বিক্রি হয়। সরবরাহ হচ্ছে কম, মাছের রেট একটু হচ্ছে বেশি। আমাদের লোকাল মাছ একবারই কম। লোকাল মাছ ১ কেজি মাছের দাম হচ্ছে ৩২০০ থেকে ৩৩০০ টাকা, আর নামার মাছটা হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকা। ইলিশের দাম অনেক বেশি, এই জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা। একটা ইলিশ ১.৫ কেজি ওজনের, সেটা বিক্রি হচ্ছে ৩৫০০-৩৬০০ টাকা। একটা সিন্ডিকেটের আওতার মধ্যে পড়ে আছে। তো এই বাজারটা যদি সিন্ডিকেট মুক্ত করা যায় তাহলে এখানে নিঃসন্দেহে মাছের দাম আরো কমবে মনে হয়। ঢাকা থেকে আসছি চাঁদপুরে আসি, চাঁদপুরের বাজার থেকে মাছ কিনলাম। মাছটা কিনে দেখলাম মোটামুটি ভালোই। সরবরাহ বৃদ্ধি না পেলে ব্যাপক লোকসানের শঙ্কা করছেন আড়তদাররা। এটার তুলনায় মাছ কম, এই জন্য আসলে মাছের দাম বেশি। ইলিশ মাছের সিজন হলো জুন জুলাইতে, তখন গিয়ে মাছের দাম কমবে। এখন বাড়তেই থাকবো, তবে মাছ যত আমদানি বাড়বে তত মাছের দাম কমবে, অটোমেটিক কমবে। মৎস্য আড়ত কর্তৃপক্ষ বলছে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩২০০ থেকে ৩০০ টাকা, আর ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকা দরে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ।
দখল দূষণে মৃতপ্রায় পিরোজপুরের ভাড়ানি খাল, এতে জলাবদ্ধতা ও স্বাস্থ্য ঝুঁকি সহ বেড়েছে বিভিন্ন রোগের প্রকোপ। পরিস্থিতির উন্নয়নে খালটির সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে জেলা প্রশাসন। উদ্যোগকে স্বাগত জানিয়ে খাল সংরক্ষণে কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে সচেতন মহল। প্রতিনিধি ফাসিউল আলম বাচ্চুর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পিরোজপুর শহরের পানি নিষ্কাশনের অন্যতম পথ ভাড়ানি খাল। তবে কালের পরিক্রমায় দখল দূষণে খালটি হয়ে উঠেছে ময়লা আবর্জনার গন্তব্য। একটু বৃষ্টিতেই জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা। এমন বাস্তবতায় খালের বিপন্ন বাস্তুতন্ত্র উদ্ধারে এগিয়ে এসেছে জেলা প্রশাসন। খাল সংস্কারের পাশাপাশি উচ্ছেদ করা হচ্ছে অবৈধ স্থাপনাও। ডেঙ্গু মশার উপদ্রব হয় এখান থেকে এবং গন্ধ বা খালের নব্যতা আমরা হারিয়ে ফেলেছি। এই খালটা যদি খনন করা হয় এবং দখলমুক্ত করা হয়, আমরা পিরোজপুরবাসী আমরা অনেক উপকৃত হব। জলাবদ্ধতা না হলে আমরা শহরবাসী আরামে থাকতে পারবো। আমরা আশা করি যে এই খালটি আবার আগের মতো সেই গতি ফিরে পাবে। এখানে জলাবদ্ধতা দূর হবে, জনগণের দুর্ভোগ অনেক লাঘব হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পর্যায়ক্রমে অন্যান্য খাল সংস্কার ও পুনঃখনন করা হবে বলে জানিয়েছে প্রশাসন। আমরা ভবিষ্যতে এই খালটিকে আরো সুন্দর করার জন্য সরকারি পর্যায়ে আমরা কার্যক্রম গ্রহণ করব। খালের পারে যাদের বাড়ি তাদেরকে আমরা মাইকিং করেছি, তারা যেন তাদের স্থাপনাগুলো সরিয়ে নেয়। আশা করি তারাও প্রস্তুত আছে, তারাও আমাদেরকে সাহায্য করবে বলে অঙ্গীকার করেছে। ভাড়ানি খালটি বাঁচাতে সমন্বিত পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতায় গুরুত্ব আরোপ করেছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো 2-1 ব্যবধানে টি-20 সিরিজ জিতে ইতিহাস করল সংযুক্ত আরব আমিরাত। শারজায় তৃতীয় ও শেষ টি-20তে টাইগারদের 7 উইকেটে হারিয়েছে ইউএই। আয়ারল্যান্ডের পর দ্বিতীয় কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জয়ের উল্লাস আইসিসির সহযোগী দেশটির। দ্বিতীয় ম্যাচে বোলিং এবং তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটারদের বিপর্যয়ে ইউএইর বিপক্ষে টি-20 সিরিজটাই হাতছাড়া হলো বাংলাদেশের। হতাশা থাকলেও স্বাগতিক ইউএইর দক্ষতারও প্রশংসা করলেন টাইগার অধিনায়ক লিটন দাস। 3 ম্যাচে আগে ব্যাট করার পাশাপাশি শিশিরের সমস্যার কথাও ম্যাচ শেষে জানিয়েছেন 2026 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি-20 অধিনায়ক। তবে মাঠের ভুল শুধরে পাকিস্তান সিরিজে অভিজ্ঞতা কাজে লাগানোর লক্ষ্য টিম টাইগার্সের। Sometimes opposition played really well. You have to credit goes to them also, and yeah, still we did couple of mistakes in batting as well today. I feel that this is not up to the mark what we want on this surface and this condition, and definitely last 3 games we bowl second, and the dew is the main factor what I feel that, but still we have to learn more and execution in the match. সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইশরাককে মেয়র ঘোষণার গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ, শপথ নিতে আইনি বাধা নেই বলছেন আইনজীবীরা। ইশরাকে দ্রুত শপথের ব্যবস্থা নিতে মির্জা ফখরুলের তাগিদ, 2 উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে ইশরাকের আহ্বান। শিক্ষার্থীর সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শাহবাগে ছাত্র দলের অবস্থান, দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা। হত্যাসহ 2 মামলায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম আরো 6 দিনের রিমান্ডে, আদালত প্রাঙ্গণে ডিম ও জুতা নিক্ষেপ। এবং প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে জীববৈচিত্র্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ধরিত্রী বিনির্মাণে সংরক্ষণের তাগিদ। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।